পরাজয় যে হবে এটা তো জানতেন। তারপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হয়ে রাষ্ট্রপতি নির্বাচন করলেন। কারণ কি? এই হেরে যাওয়াটাও একটা সম্মানের বিষয় হয়ে গেছে। আসলে এটা তার জন্য হেরে গিয়েও জিতে যাওয়ার মতো ঘটনা। সে যাই হোক, সাম্প্রতিক সময়ে মোদির বন্ধু অলি আহমেদ মন্তব্য করেছেন ২০০১ সালের আগে বিএনপিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেভাবে দেখেননি। ২০০১ সালেই তাকে প্রথম দেখেছিলেন। কথাটা নিশ্চয়ই মির্জা ফখরুলকে ছোট করতেই বলেছেন, কিন্তু কথাটা যে সত্য সেটা অস্বীকার করার কি উপায় আছে? তিনি মানে অলি আহমেদ নিশ্চিতভাবেই বিএনপির অন্যতম সেরা একজন নেতা ছিলেন। তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে বিএনপির ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দীর্ঘদিনের সহযোগী, বিশ্বস্ত ব্যক্তি ছিলেন তিনি। বিএনপি গঠনের পরিকল্পনা, দলের নামকরণ, প্রাথমিক রূপরেখা ও সংগঠনের বিভিন্ন কাজের সঙ্গে তার একটা সংযুক্ত ছিল। মির্জা ফখরুল এসেছেন অনেক পরে, তখন তিনি বড় কোনো জাতীয় কোনো নেতাও ছিলেন না। ৯০ দশকের শুরুতে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। এরপর তৃণমূল থেকে ধীরে ধীরে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসেন। একজন যখন বিএনপির জন্মের সঙ্গে জড়িত ছিলেন, অন্যজন তখন দলটির জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন না। কিন্তু এরপর কি হলো জানেন? একজন হয়ে উঠলেন বিশ্বস্ততার প্রতীক, আরেকজন রাজনৈতিক জীবনে তৈরি হলো বিশ্বাসভঙ্গের প্রশ্ন। ধৈর্য আর বিশ্বস্ততা মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে, এর চেয়ে বড় উদাহরণ বোধহয় আর নেই বোধহয়। অলি আহমেদকে নিয়ে আরও খানিকটা বলি, তারপর শোনাবো তার রাজনৈতিক অবস্থান বদলের ইতিবৃত্ত। আনুষ্ঠানিকভাবে ১৯৮০ সালের ফেব্রুয়ারিতে বিএনপিতে যোগ দেওয়ার পর মার্চে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন অলি আহমেদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি যখন কঠিন ও অনিশ্চিত সময় পার করছিল, তখন তিনি দলের পাশে ছিলেন। বিএনপির মহাসচিব একিএম বদরুজা চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ফেরদৌস আহমেদ কোরেশি বিদেশে অবস্থান নেয়ার সময় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপির পাশে সক্রিয়ভাবে ছিলেন তিনি। স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনেও তিনি ছিলেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। ১৯৮৪ সালে জায়গা পান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটিতে। খালেদা জিয়া তাকে একাধিকবার দলের মহাসচিব হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন বলেও নানা সময় আমরা জানতে পারি, কিন্তু সেই দায়িত্ব তিনি নেননি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে অলি আহমেদ পূর্ণমন্ত্রী হিসেবে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ছিলেন সেই দায়িত্বে। তার সময় সড়ক যোগাযোগ, অবকাঠামো এবং বিভিন্ন বড় সেতুর পরিকল্পনা ও নির্মাণ কাজ এগিয়ে যায়। ১৯৯৬ সালের স্বল্পমেয়াদী বিএনপি সরকারের শেষ পর্যায়েও তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন। প্রথমে কৃষি, খাদ্য ও পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান, পরে বিদ্যুৎ, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়। একাধিকবার বিএনপির মনোনয়নের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালেও নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকে। এরপর শুরু হয় অন্য এক অধ্যায়। এখান থেকেই প্রশ্ন ওঠে রাজনৈতিক আনুগত্য নিয়ে। ২০০৬ সালে বিএনপি ছেড়ে নতুন রাজনৈতিক দল এলডিপি গঠনের সময় অলি আহমেদের কণ্ঠে ছিল প্রকাশ্য বিদ্রোহ। বিএনপিকে নিয়ে তিনি বলেছিলেন, বিএনপি এখন রাজাকার নির্ভর একটি রাজনৈতিক দল। তার অভিযোগ ছিল বিএনপি তার মধ্যপন্থী নীতি বিসর্জন দিয়েছে। দল ও জনগণের সম্মতি ছাড়াই বেগম খালেদা জিয়া ব্যক্তিগত লাভের আশায় রাজাকারদের সঙ্গে জোট করেছেন। শুধু এখানেই থামেননি তিনি। তার অভিযোগ ছিল এরকম, শিবিরকে জিয়া পরিবারের সদস্য বানিয়ে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে। তার ভাষায়, এদের হাতে বাংলাদেশের জাতিসত্তা কোনোভাবেই নিরাপদ নয়। ২০০৬ সালের ১০ অক্টোবর এলডিপির আত্মপ্রকাশের সময় বিএনপির বিরুদ্ধে তার ক্ষোভ ছিল আরও তীব্র। তিনি খালেদা জিয়া, তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের মদতদাতা হিসেবে আখ্যা দিয়েছিলেন। জিয়া পরিবারের বিরুদ্ধে লুটপাট, দুর্নীতির অভিযোগও তিনি এনেছিলেন, তাদের বিচার দাবি করেছিলেন। তখন তার বক্তব্য ছিল, খালেদা জিয়া কাউকে সম্মান করতে জানেন না। হাওয়া ভবন এবং তারেক রহমান হয়ে উঠেছেন ক্ষমতার কেন্দ্রবিন্দু। বিএনপি
জামায়াত জোটের হাতে দেশ এবং জাতি নিরাপদ নয় বলেও তিনি তখন সতর্ক করেছিলেন। এমনকি এদের হাত থেকে দেশ উদ্ধারের আহ্বানও ছিল তার কণ্ঠে। এখন এই প্রশ্ন যে এই কথাগুলো কেন তিনি বলেছিলেন, কেন তিনি তো কোনো আওয়ামী লীগ নেতা নন, তিনি বিএনপি বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষও ছিলেন না, কেন বলেছিলেন অলি আহমেদ? সেই অলি আহমেদ বিএনপির জন্মের সঙ্গে যার যোগ ছিল, জিয়ার সহযোগী ছিলেন, খালেদা জিয়ার পাশে থাকা নেতা ছিলেন, যিনি বিএনপির স্থায়ী কমিটি থেকে মন্ত্রিসভা সব জায়গায় ছিলেন, ধানের শীষে নির্বাচিত হয়েছেন। আর এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথটা ছিল একেবারেই ভিন্ন। মির্জা ফখরুল বিএনপির জন্মের সময়ের মানুষ নন, জিয়ার সঙ্গে দল গঠনের টেবিলেও তিনি ছিলেন না। তিনি ধীরে ধীরে উঠে এসেছেন জেলা পর্যায় থেকে, আন্দোলন থেকে, নির্বাচনী রাজনীতি থেকে, তারপর জাতীয় নেতৃত্বে দীর্ঘ সময় দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, জেল খেটেছেন, মামলার মুখোমুখি হয়েছেন, রাজনৈতিক চাপ দেখেছেন, দলের সবচেয়ে কঠিন সময়গুলোতে সাক্ষী হয়েছেন। এই যে পার্থক্য, এখানেই একটা ভিন্ন গল্প আসে। অলি আহমেদ বিএনপির বিএনপির জন্য অনেক কিছু করেছেন, এটা অস্বীকার করার সুযোগ নেই। বিএনপির ইতিহাসে তার অবস্থান নিশ্চয়ই আছে, তার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, মুক্তিযুদ্ধ হিসেবে তার ভূমিকা আছে, এগুলো কেউ মুছে ফেলতে পারবে না। কিন্তু একই সঙ্গে তার রাজনৈতিক জীবনে বিএনপি ত্যাগের ইতিহাসও আছে। বিএনপির বিরুদ্ধে তার নিজের মুখে উচ্চারিত বিস্ফোরক অভিযোগগুলোও এখনও আছে। একটা বিষয় স্পষ্ট হচ্ছে, বিশ্বাসের একটা মূল্য আছে, আছে সততার, আছে নিবিড়ভাবে লেগে থাকার। মির্জা ফখরুল সেই পরীক্ষায় প্রমাণিত মানুষ, আর অলি আহমেদ তিনি আজ হেরে যাওয়া একজন লুজার। আমি নিশ্চিত করে বলতে পারি, অলি আহমেদ যদি বিএনপিতে থাকতেন, আজ হয়তো মির্জা ফখরুলের জায়গায় তিনিই থাকতে পারতেন। কিন্তু বিধিবাম, রাজনীতিতে শুধু সুসময়ের বন্ধু হয়ে থাকলে হয় না, দুঃসময়ের পরীক্ষাটাতেও থাকতে হয়, দিতে হয়। তাই তো টিকে গেলেন মির্জা ফখরুল আর হারিয়ে গেলেন অলি আহমেদ। একজন পরীক্ষিত সৈনিকের মতো জয়ী হলেন মির্জা ফখরুল, আর বিশ্বাসঘাতক তিনি এখন সেই রাজাকার জামায়াতের বিজ্ঞাপন হয়ে নিজের অতীতের ঠিক উল্টো সুরে রাজনীতি করে যাচ্ছেন। আপনার কি মত জানান আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।